আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রচণ্ড গরম। এই গরমে আপনারা সবাই বেশি করে পানি পান করবেন, ছায়াযুক্ত অবস্থায় থাকবেন, বাসায় থাকবেন। খুব প্রয়োজন যদি হয় তাহলে বাইরে বের হবেন, না হলে বাসায় থাকাটা নিরাপদ। চারিদিকে আবহাওয়া খুব গরম। যাই হোক, আজকে আমার যেই কাহিনীটা আপনারা শুনবেন, সেই কাহিনীটা আপনারা হয়তো বা থাম্বনেল দেখলেই বুঝতে পারছেন আজকের কাহিনীটা কী নিয়ে। আজকের কাহিনীটা অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। আর যে আমাকে কাহিনীটা বলেছে সে আমার ছোট ভাই হয়। ওর নাম হয়েছে বিপ্লব। ও পাবনায় জেলায় থাকে। ওর ফুল ঠিকানাটা বললাম না, যেহেতু ও বলতে মানা করছে। কারণ আমাদের চ্যানেলটা নতুন, আমরা আপনার যেগুলো অরিজিনাল কাহিনী, যেগুলো আমাদের মানুষের সাথে ঘটে গেছে, সেগুলাই আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি। আর বিগত যেই এপিসোডগুলো আপনারা শুনেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন এবং কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কীরকম গল্প চান সেটা আমাদের জানালে আমরা চেষ্টা করব সেরকম গল্প সংগ্রহ করতে এবং সেরকম গল্প আপনাদের বলার জন্য। এখন রং চকা মাখা অনেকেই অনেক গল্প বলবে বা বলতেছে বিভিন্ন ইসে, আমরা সেদিকে যাব না। হয়তো আমাদের একটা কম চলুক, তারপর আমরা চেষ্টা করব সত্যের পথে থাকার। যাই হোক, আর কথা বাড়াবো না, আমি এখন গল্পতে চলে যাই, কাহিনীতে চলে যাই। তো কাহিনীটা পাবনা জেলায় যে কোনো গ্রামের নামটা নাই বললাম। তো সেই গ্রামে 3 ভাই একসাথে বসবাস করত। তাদের বাড়ির বর্ণনাটা দেওয়া উচিত। বাড়িটা ছিল বিশাল এক বাড়ি, প্রায় ধরেন যে 20% বা 30% নিয়ে বাড়িটা। তো বাড়িটা চারিদিকে বাউন্ডারি দেওয়া ছিল। তো যে গল্পটা আমাকে বলেছে, ঠিক ওর সাথে পরিচয়, মানে যা ওর চাচার গল্প, এটা মানে বিপ্লবের ফ্রেন্ড এর চাচার গল্প। তো ওনারা ছিল 3 ভাই। তো আজ থেকে ধরেন যে প্রায় 60 বছর আগের ঘটনা। তো তখন তো আর আপনার এত লাইট বা বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তো হাড়ি কিনে ছিল সম্বল। আর চাচা একটা কলেজে পড়তো, তা আমরা তাকে ছোট চাচা বলেই সম্বোধনা করি, যেহেতু বিপ্লবের, আমার ছোট ভাই বিপ্লবের ফ্রেন্ডের চাচা, তার মানে আমাদেরও চাচা। তো ছোট চাচা তখন ইন্টার পরীক্ষা দিবে। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় একটু পড়াশোনা মানুষের বেশি থাকে। তো দেখা যেত সে সারাদিন লেখাপড়া করতো না, তিনি সন্ধ্যার পরে পড়তে বসতো, এটা তার অভ্যাস ছিল। তো তখনকার দিনে সন্ধ্যা মানে তো রাত, কারণ 7-8টা বাজলেই মানুষ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। আজ থেকে 60 বছর আগের কথা। তো উনি সুন্দর বাসায় এসে ফ্রেশ হয়ে, তখন আর 8টা বেজে গেছে, ফ্রেশ হয়ে আর চিন্তা করছে যে পড়ার পরে খাওয়া দাওয়া করবো। তো পড়তেছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এখন তার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়লো, বাথরুম আর কি, ওয়াশরুম যাবে। তো সে যখন হারিকেন নিয়ে বেরোলো, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না, হারিকেনের আলোতে যতটুকু দেখা যায়। তো আর তার আগের দিন তো
তখন বাড়িতে সব বাড়িতে প্রায় বাড়িতে গাছ বা ঝোপঝাড় ছিল। তো উনি যখন আপনার ঘর থেকে বেরোলো হারিকেনটা নিয়ে, কিছু দূর যাওয়ার পরে তার সামনে দিয়ে একটা অনেক বড় একটা সাপ চলে গেল, অজগর সাপের মতো মোটা। তো উনি দেখার পর ভয় পাইলো। স্বাভাবিক ব্যাপার, আমরা কি করি নর্মালি, সাপ দেখলে আমরা সাপকে আঘাত করতে যাই, মারতে যাই। তো উনিও সেম কাজটা করলো। উনি একটা বড় আদলা, মানে যাকে মাটির দলা বলি আমরা, আমাদের ওখানে আদলা বলে, তো বড় একটা আদলার মতো নিল, নিয়ে সাপের দিকে সেটা ছুঁড়ে মারলো। হ্যাঁ, এবং সাপের গায়ে সেটা লাগলো, কিন্তু সাপের কিছু হয়নি, সাপ চলে গেল ঝোপের মধ্যে। তো যাই হোক, সে ওয়াশরুমে গেল। ওয়াশরুম যাওয়ার পর ওয়াশরুম থেকে কাজ টাজ সেরে ওয়াশরুমের সে বের হইল। তো তাদের বাড়ির মধ্যে আপনার একটা বিশাল বাড়ি ছিল। এই বাড়ির মধ্যে তার তিন ভাই থাকতো, মানে তার চাচারা সবাই মিলে থাকতো। আর দুইটা রুম ছিল, একটা ছিল পাকের ঘর, আরেকটার মধ্যে এক কাজের মহিলা, তাদের কাজের মহিলা থাকতো, আর তার একটা ছেলে থাকতো। আর পুরা বাড়িতে আপনার গাছগাছালিতে ভরা। এটা হলো বাড়ির বর্ণনা। তো যখন ও আপনার বাথরুম থেকে বের হইলো, তো বাথরুম থেকে বের হওয়ার পর যখন ওই কাজের মহিলার রুমের পাশ দিয়ে যাইতেছে, তখন হঠাৎ গুনগুন গুনগুন একটা শব্দ পেল, কান্নার শব্দ। আর শুনতে পেল, বলতেছে মহিলাটা, যে মহিলা ওদের বাসায় কাজ করে, যে হ্যাঁ, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, কেন ও আমাকে আদলা মারলো, আমার গায়ে লাগলো, আমি ব্যথা পাইছি। তো এইভাবে কান্নাকাটি করতেছে আর বলতেছে। স্বাভাবিক ব্যাপার যে গ্রামে তখন তো চারিদিকেই সব কিছু চুপচাপ। তো এখন দেখা গেছে যে ওনার কান্নাকাটিতে সবাই উঠে গেছে, বাসার সবাই উঠে যাওয়ার পরে এখন সবাই তো জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, উনি কেন কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তো ওনার ছেলের নাম ছিল রাইস। তো বলতেছে রাইসের মা কেন কান্নাকাটি করতেছে। হ্যাঁ, তো একজন একজনকে বলাবলি করতেছে, যেহেতু ওর ছোট চাচা, ওর বাবা, ওর আরেক চাচা, তাদেরও চাচাতো ভাইয়েরা আছে, বোনেরা আছে। হ্যাঁ, সবাই উঠে গেছে। তো সবাই তো অবাক যে কী ব্যাপার, রাইসের মা কেন কান্না করতেছে হঠাৎ এত রাতে তাও। তো অনেক কষ্ট করে তারা দরজা খোলার জন্য বলতেছে যে রাইসের মা দরজা খোলো, কিন্তু রাইসের মা শুধু একটা কথা বলতেছে, হ্যাঁ, আমি তো কোনো ক্ষতি করিনি ওর, ও কেন আমাকে এত বড় আদলা মারলো, আমি আঘাত পাইছি, আমি ওকে আঘাত করব, আঘাত না করলে ছাড়বো না। তো যাই হোক, তারা কোনো রকম দরজাটা ভাঙার পর ঢুকলো ভিতরে। ঢোকার পরে তো দেখতেছে যে হ্যাঁ, ঠিকই রাইসের মা এই কথা বলতেছে, কান্না করতেছে। তো তারা আবার জিজ্ঞেস করতেছে, কী ব্যাপার রাইসের মা, তুমি এগুলা কি বলতেছো। হ্যাঁ, তো রাইসের মা একটা কথাই বলে বারবার, যে হ্যাঁ, আমি কি ওকে কিছু করছি নাকি, ও আমাকে এত বড় আদলা মারলো, হ্যাঁ, আমি ব্যথা পাইছি, এগুলো বলতেছে। তো ওনারা চিন্তা করলো যে এটা তো আসলে স্বাভাবিক কিছু না, এটা তো মনে হইতেছে প্যারানর্মাল কিছু। তার আগের দিনে তো আপনার ওই জিন, এই জাতীয় জিনিসই বেশি ভর করতো মানুষের উপরে। তো তারা সেটাই চিন্তা করলো, সেটা হয়তো বা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সে একই কথা বারবার বলতেছে, এবং চুল এলোমেলো। হ্যাঁ, মানে যেভাবে আমরা বুঝি যে না, ওনাকে হয়তো বা কিছু একটা আসর করছে, ঠিক তাকে সেরকমই লাগতেছে দেখতে। তো ও চাচারা সবাই চিন্তা করলো একসাথে, ও চাচা বাবারা, যে তাহলে তো একটা কাজ করতে হয়, আমাদের 2-3 গ্রাম পর একটা ওঝা আছে, ওঝাকে খবর দিতে হয়। তো রাত তো মোটামুটি তখন আপনার 11টা-12টা বেজে গেছে। তখনকার 11টা-12টা মানে মধ্যরাত। তো চিন্তা করলো তো যাওয়া তো লাগবেই। পরে ওর বাবা চাচা মিলে, ও বাবার মেজো চাচা, ছোট চাচা তো তখন ইন্টার পরে মাত্র, উনি আর যায়নি। তো ওরা বাবা চাচা মিলে গেল। তো হেঁটে যেতে মোটামুটি আপনার 1.5-2 ঘন্টা লাগলো। যাওয়ার পরে
কবিরাজের বাসায় গেল। কবিরাজে যায়, কবিরাজকে বলল যে কবিরাজ সাহেব এই ব্যাপার, আমার তো বাড়িতে মনে হয় রাইসের মাকে কিছু একটা জিন টিন আসর করছে, উনি কান্নাকাটি করতেছে আর বলতেছে আমাকে আঘাত করছে, আমাকে এত বড় মাটির আতলা মারলো কেন, আমি তো কোনো ক্ষতি করিনি, এগুলো বলতেছে। তখন কবিরাজ বলল আচ্ছা ঠিক আছে, আর এখন তো অনেক রাত, তো আমি কালকে সকালেও তখন বললো যে তখন ওর বাবা চাচা বললো না না এখনই যাইতে হবে, কারণ অবস্থা বেশি একটা ভালো মনে হইতেছে না। তো কবিরাজ বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার দাঁড়ান আমি আসতেছি। তো কবিরাজ ওনাদের সাথে রওনা দিল। তো রওনা দেওয়ার পর আস্তে আস্তে ওনাদের মোটামুটি 1.5-2 ঘন্টা লাগলো। তো মোটামুটি প্রায় 3টা-4টা বেজে গেছে তখন। তো তখন আসার পরে যে কবিরাজ দেখতেছে যে হ্যাঁ আসলেই, আসার পর দেখতেছে আসলেই তো উনি তো এগুলা উল্টাপাল্টা কথা বলতেছে, আমাকে আতলা মারলো কেন, আমাকে আঘাত করলো কেন। তখন কবিরাজ বুঝছে যে এটা কিছু একটা হয়েছে। পরে কবিরাজ ওর ছোটো চাচাকে জিজ্ঞেস করলো আচ্ছা কী হয়েছিল ঘটনাটা। পরে ছোটো চাচা বললো আমি রাত্রে পড়তেছিলাম, পরে আমার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন ছিল, আমি বের হয়েছি, বের হওয়ার পর আমার সামনে দিয়ে দেখলাম একটা সাপ চলে যেতেছে। তো সেই সাপটাকে আমি ভয় পেয়ে ওকে একটা বড় একটা ইটের মানে মাটির আদলা ফেঁকে মারছিলাম, তো গায়ে লাগছিল, এই সে ঘটনা। তো কবিরাজ তো বুঝে গেছে, কারণ আপনার জিনদের মধ্যে সবচেয়ে মানে বেশি রূপ ধরে জিন সাপ, সাপটা বেশি রূপ ধরে, আর অন্য অন্য রূপও ধরে, কিন্তু সাপটা জিনরা বেশি পছন্দ করে, সাপ হওয়াটা। তো যাই হোক, পরে ওনাকে বললো যে আচ্ছা রাইসের মা ও তো আসলে মানে বুঝে নাই যে তুমি তো সাপ রূপে আসছো, হ্যাঁ, তো ও তো আর এটা বুঝতে পারে নাই, আর তুমি কোথায় থাকো, তোমার নাম কি। তো প্রথমে তো কিছুই বলতে চাইতেছে না, বলতেছে না না আমি কিছু বলবো না, ও আমার আঘাত করছে আমি ওর আঘাত করব। পরে বললো যে আসলে আমি তো ওখান দিয়ে যাইতেছিলাম আপন মনে, আমি তো ওরে কোনো ক্ষতি করিনি, ও আমার কেন ক্ষতি করলো, ও আমাকে কেন মারলো। আচ্ছা ও তো ছোটো মানুষ বুঝেনি, ভুলে তোমাকে একটা ইটা মেরে ফেলছে, মানে আদলা মাটির, তুমি এবারের মতো ওকে মাফ করে দাও। তো জিন তো কোনো রকমই মানতে চায় না, বলে না ও আমার আঘাত করছে, আমি ওর একটা বলে আঘাত করব, তারপর আমি যাব। তো এইগুলো অনেক কিছু বললো টললো। পরে বলতেছে যে না ওইটা কি হয় নাকি, ও তো আসলে বুঝে নাই, তুমি এইবারের মতো ওকে মাফ করে দাও। পরে জিনটা বললো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে কিছু ভোগ আপনাকে মানে দেওয়া লাগবে। ভোগ বলতে মানে ও জিনিসপত্র চায় আর কি, যে এগুলো দিলেও ও ছেড়ে দিবে। তো যেহেতু আঘাত করছে কিছু না কিছু দিতে হবেই তাকে। তো বললো তুমি কী চাও, বলো আমাকে ওই নদীর পাশে যে গাছটা আছে বট গাছ, ওই বট গাছের ওখানে একটা গরু দিয়ে আসলেই হবে। বলে না না গরু তো দেওয়া যাবে না, গরু তো অনেক ই হয়ে যায়, তুমি এক কাজ করো একটু কম টম করে কিছু করো। পরে জিনটা মানে না, পরবার ঠিক আছে আমি আপনারা তাহলে একটা ছাগল দিয়ে নিন। তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা ছাগল দিব, কিন্তু তুমি তো বললা না যে তুমি কোথায় থাকো, তোমার নাম কি, হ্যাঁ তুমি এখানে কীভাবে আসলা, হ্যাঁ। তো বলতেছে আমি ওই নদীর পাড়ে যে বট গাছটা আছে ওই বট গাছে থাকি। আচ্ছা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বট গাছে থাকো, তোমার নাম কি, হ্যাঁ বলে আমার নাম হয়েছে আবু ইউসুফ। বলে ও আচ্ছা আবু ইউসুফ, তোমরা ভাই বোন কয়জন, বলে আমরা ভাই বোন 10 জন। তো এগুলো অনেক কিছু বললো, বলা টলা বলে তুমি যে ও এটা দেওয়ার পরে ওরে ছাইরা যাবা, তার কি প্রমাণ আছে আমাকে বলো, আমরা নয় ছাগল দিলাম কিন্তু তুমি ছাড়া যাবা কিভাবে, হ্যাঁ রাইসের মাকে। বলে সমস্যা নাই, আপনারা দিয়ে আসেন, দিয়ে আসার পর দেখবেন ও অটোমেটিক ঠিক হয়ে গেছে। বলে না না আমাদের তো একটা প্রমাণ চাই, একটা প্রমাণ না হলে তো হয় না। বলে আচ্ছা ঠিক আছে আপনারা একটা কাজ করেন, আপনারা কালকে ঠিক রাত 12টার পরে ওই বট গাছের নিচে একটা ছাগল, কালো ছাগল বাইতে দিয়ে আসবেন, ছাগলটা একদমই কিনবেন। আর এখন আমি চলে যাওয়ার প্রমাণ হলো এটাই যে একটা পিতলের কলসি পানি ভরা নিয়ে আসেন, আমি সেটা দাঁত দিয়ে উঠে নিয়ে যাব। তো পিতলের কলসিতে এমনি ওয়েট, তার মধ্যে পানি, একটা মানুষ দাঁত দিয়ে উঠানো তো সম্ভব না। তো পিতলের কলসি নিয়ে আসলো, তার মধ্যে পানি ভরা। তার কিছুক্ষণ সে কী করলো,
কিছুক্ষণ পরে দাঁত দিয়ে কামড় দিয়ে মহিলাটা, রাইসের মাটা, কি প্রায় মনে করেন যে 8-10 কদম যাওয়ার পরে কলসিটা মুখ থেকে পড়ে গেল, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপর তো রাইসের মা উঠছে, ওইটা বলছে কী হয়েছে আপনারা এখানে, আমার কিছু হয়েছে কি না আমি তো কিছু বুঝতেছি না, আমার শরীরের ওই অবস্থা, ব্যথা, আর এখানে কলসি পানি, আমি তো কিছু বুঝতেছি না। পরে ওর বাপ চাচারা বলতেছে যে না 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 কিছু হয় নাই, আসলে ওই পানি দরকার ছিল তো এই জন্য পানির জন্য আমি আসছিলাম, তুমি পানি নিয়ে যেতেছিলে, পানির কলসিটা পড়ে গেছে। তো এইটা বলে ওরা করে দিছে, কাটাই দিছে। আচ্ছা, পরের দিন তো কবিরাজ ওকে বললো যে তুমি মানে ওর ছোটো চাচাকে যে তুমি গাছে, বট গাছের নিচে যাবা, একা যেতে হবে, যাই ছাগলটা বাঁধা দিয়ে আসবা, বাঁধা দেওয়ার পরে তুমি আর পেছনের দিকে তাকাবা না, যতই তোমাকে ডাকুক তোমার মা বা তোমার বাবা বা তোমার চাচার গলায় বা তোমার বন্ধুর গলায় যেই ডাকুক, তুমি আর কোনো অ্যান্সার দিবা না। বলে আচ্ছা ঠিক আছে। তো তখন রাত প্রায় 12টার মতো বাজে। তো ও গেল, ওনারা দূরে দাঁড়িয়ে ছিল, পরে ও আস্তে আস্তে বট গাছের নিচে যে ছাগলটা বাঁধলো, ছাগলটা বেঁধে যে যখন ওরা আসতেছে তখন পেছন থেকে তো অনেক ডাক, ওর নামে ডাকতেছে, হ্যাঁ এদিকে এদিকে আমার একা রেখে গেলি, এগুলো সেগুলো অনেক কিছু যেগুলো নর্মালি আপনার শুনে, এরকমই আসলে গল্পগুলো হয়, মানে গল্প বলতে কাহিনিগুলো হয়। তো এখন তো এগুলো অনেক কম হয়। যাই হোক, পরে দিয়ে আসার পরে আস্তে 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 রাইসের মা আস্তে আস্তে নর্মাল হয়ে গেছে। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা তো সবসময় ইনশাল্লাহ সত্যর পথে থাকবো। এটা একটা সত্য ঘটনা, এটা পাবনা জেলায় ঘটে যাওয়া একটা ঘটনা 60 বছর আগের। আর একটা ঘটনা যেটা এখন আমি আপনাদের আরেকটা ঘটনা বলতে চাইতেছি। এটাও আপনার একটা ছোট ঘটনা, এটা এত বড় ঘটনা আসলে হয় না, হয় ব্ল্যাক ম্যাজিকের। নর্মালি তো আমি বারবারই বলি যে ছোট ঘটনা হয় যেগুলো আপনার রিয়েল ঘটনা। আচ্ছা, এখন সেই ঘটনাটা হলো যে আমাদের ঠিক আমি যেখানে থাকি ঢাকায়, আমার পাশেই হলো আপনার 2-3 বাড়ি বা 4-5 বাড়ির পরে হলো রেলগেট। তো এই রেলগেটে আপনার অনেক আগে একটা গাছ ছিল, প্রায় 15 বছর আগে বা 20 বছর আগে একটা গাছ ছিল, আমরা জিলাপি গাছ নামে ডাকতাম। তো প্রায় এই জিলাপি গাছ থেকে না কান্নার শব্দ পাওয়া যেত রাত হলে। ওখানে যারা থাকতো, তো আমার এক ছোটো ভাই থাকতো ওখানে, ও বলতো যে ভাই রাত হলে না জিনের কান্নার শব্দ আসে, মানে কান্নার শব্দ আসে, জিনের তো না কান্নার শব্দ। তাই সে কে কান্না করে সেটা তো দেখা যায় না। তো পরে আমরা মানে জানতে পারলাম এক বয়স্ক মানুষের কাছ থেকে, যে আমাদের অনেক মুরব্বি ছিল, তো উনি আবার এগুলা আপনার মোটামুটি আর কি জানতো। তো উনি বলল যে এটা অনেক আগের কথা। তো এখানে যখন মানে এখান থেকে তো প্রত্যেক আধা ঘন্টা পর পরে আমাদের এখানে রেল যায়, তো এখান দিয়ে রেল যেতেছিল, মানে সাপের রূপ ধরে জিনের বাচ্চা রেল লাইনে যেতেছিল, তখন রেলের উপরে দিয়ে ওইটা কাটা পড়ছে। তো এই ঘটনাটা জানা গেছে আমার ওই মুরব্বীর কাছ থেকে, তার কারণ তারা অনেক কিছু বুঝতে পারে, জানতে পারে। এখনকার তো এখন ওরকম মানুষ হয়ও না, জানাও যায় না। তো আসলে ঘটনাটা শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু ঘটনাটা সত্য। হ্যাঁ, আর এখন আর তেমন ওই গাছটাও নাই, আর কান্নাও শোনা যায় না। যতদিন গাছটা ছিল ততদিন কান্না শোনা গেছে, তার মানে ওই গাছটার মধ্যেই ওই জিনটা ছিল। আর এইগুলো আমাদের এলাকায় সবাই জানে এই জিনিসটা। আশা করি গল্প দুটো ভালো লাগছে আপনাদের। আর আমাদের চ্যানেলটা নতুন, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। আর সবাই কীরকম গল্প শুনতে চান অবশ্যই জানাবেন। আর সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।